রাজনীতিতে কোনো কিছুই হঠাৎ করে হয় না। প্রত্যেকটা ফলাফলের পেছনে একটা লম্বা গল্প থাকে। আজকের এই বিশ্লেষণ কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের উদ্দেশ্য একদম পরিষ্কার। তথ্যের আয়নায় বাধারঘাটের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রের ভেতরের ছবিটা দেখা। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের মতামত সময়ের সাথে সাথে পাল্টে যায়, আর এই পরিবর্তন থেকে একজন সত্যিকারের জনকেন্দ্রিক নেতা কী শিখতে পারেন। চলুন শুরু করা যাক। এই সংখ্যাটা দেখুন, 0%। ভাবা যায় 2023 সালের ত্রিপুরা নির্বাচনে বাধারঘাট আসনে একটা রাজনৈতিক দল যারা দশকের পর দশক ধরে ওই এলাকার প্রতিনিধিত্ব করেছে, তাদের ঝুলিতে এলো 0। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত। 2023-এর ফলাফলটা দেখুন কি বিশাল পার্থক্য। একদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট প্রায় সব ভোট নিয়ে গেল, আর অন্যদিকে সিপিআইএম একজন প্রার্থীও দিতে পারল না, ফলে তাদের প্রাপ্তি 0। এই সংখ্যাগুলো শুধু রাজনৈতিক পণ্ডিতদের জন্যই নয়, এগুলো আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন তৈরি করে। ভোটারদের মনে ঠিক কী চলছিল? আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। কিভাবে একটা এতদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, যাদের এত শক্তিশালী সংগঠন ছিল, তারা ভোটের ময়দান থেকে একরকম উধাও হয়ে গেল? এর উত্তর কোনো রহস্যের মধ্যে লুকিয়ে নেই, বরং এর পেছনে আছে বছরের পর বছর ধরে চলতে থাকা সামাজিক, অর্থনৈতিক আর সাংগঠনিক কিছু গভীর কারণ। আসুন সেই কারণগুলোর ভেতরে ঢোকা যাক। এই অবাক করা ফলাফলের শিকড়টা বুঝতে হলে আমাদের প্রথমে বাধারঘাটকে চিনতে হবে, সেখানকার মাটি আর মানুষকে জানতে হবে। কারণ যে কোনো রাজনৈতিক বিশ্লেষণই অসম্পূর্ণ থেকে যায় যদি আমরা সেখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের আশা, তাদের সমস্যাগুলো না বুঝি। ভৌগোলিকভাবে বাধারঘাট একটা শহুরে এলাকা, কিন্তু এর আসল রাজনৈতিক পরিচয়টা আরও গভীর। এটা তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত একটা আসন। এই দুটো পরিচয়, মানে শহুরে আর সংরক্ষিত, একসাথে মিলে এখানকার রাজনীতিকে একটা অন্য মাত্রা দিয়েছে। এখানে শহরের সুযোগ সুবিধার দাবির সাথে সামাজিক ন্যায়বিচারের প্রশ্নগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার ভোটারদের দিকে তাকালে দেখবেন তপশিলি জাতি আর শহরি বাঙালি হিন্দুরাই প্রধান। প্রায় ৬২,০০০ ভোটারের এই এলাকাটা কিন্তু রাজনৈতিকভাবে বরাবরই খুব সচেতন। এখানকার মানুষ শুধু নীরব দর্শক হয়ে বসে থাকে না, তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেয়, আর তাদের এই অংশগ্রহণই সবসময় এখানকার রাজনীতির ভাঙ ঠিক করে দিয়েছে। 2023 সালের ফলাফলের পেছনের কারণটা খুঁজে বের করতে এবার আমরা তথ্যের গভীরে ডুব দেব। সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না, শুধু তাদের ভাষাটা বুঝতে হয়। চলুন দেখি গত 3 দশকের সংখ্যাগুলো আমাদের কোন গল্প শোনায়। বাধারঘাটের ইলেকটোরাল ইতিহাসটা একটা সিনেমার গল্পের মতো। একটা দলের ধীরে ধীরে জমি হারানো আর অন্য একটা দলের উত্থানের এক জীবন্ত চিত্র। 1993-এ যে যাত্রা শুরু হয়েছিল, 1998 সালেই তাতে প্রথম চির ধরে। 2013 সালে বিরোধী ভোটের বিভাজন পরিবর্তনের একটা দরজা খুলে দেয়, আর 2018 সালে সেই পরিবর্তনটা বাস্তবে পরিণত হয়। আর 2023, সেটা ছিল সেই পরিবর্তনেরই চূড়ান্ত রূপ। এই টেবিলটা দেখুন, কি নাটকীয় পরিবর্তন। 1993 সালে যে দলের ভোট ছিল মাত্র 2.5%, তারাই 2018 সালে প্রায় 53% ভোট পেয়ে গেল। আর অন্যদিকে একসময়ের অপ্রতিরোধ্য শক্তি সময়ের সাথে সাথে জনসমর্থন হারাতে হারাতে তলানিতে এসে ঠেকল। এটা শুধু সংখ্যার ওঠানামা নয়, এটা একটা প্রজন্মের রাজনৈতিক বিশ্বাসের পরিবর্তন। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই পুরো রাজনৈতিক পালাবদলটা ঘটেছে 90%-এরও বেশি মানুষের অংশগ্রহণে। এটা কোনো উদাসীনতার ফল নয়, এর মানে হল বাধারঘাটের মানুষ ভেবেচিন্তে, সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। গণতন্ত্রের আসল শক্তি তো মানুষের কণ্ঠস্বর, আর আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে দায়িত্বশীলভাবে সেই কণ্ঠস্বর প্রকাশের অধিকার দিয়েছে। বাধারঘাটের মানুষ সেই অধিকারই প্রয়োগ করেছে। আচ্ছা, ডেটা তো দেখলাম, কিন্তু এই বিশাল পরিবর্তনের পেছনে আসল চালিকার শক্তিগুলো কি ছিল? এটা কোনো একজন নেতা বা একটা ঘটনার ফল নয়। এর পেছনে কাজ করেছে বেশ কিছু সিস্টেমিক ফোর্স বা পদ্ধতিগত শক্তি। চলুন সেগুলোকে একে একে খুঁজে বের করি। এই বালাবদলের পেছনে মূলত এই কারণগুলোই কাজ করেছে। 1. অনেক দিন ক্ষমতায় থাকার ফলে মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব তৈরি হয়েছিল। 2. বিজেপির জোট কৌশল খুব কার্যকর ছিল, যা বিরোধী ভোটকে এক হতে দেয়নি। 3. মূল্যবৃদ্ধি বা দুর্নীতির মতো সাধারণ মানুষের সমস্যাগুলো তীব্র হয়েছিল। 4. তফসিলি জাতিদের ভোটটা সফলভাবে নিজেদের দিকে টেনে আনা সম্ভব হয়েছিল। আর সবশেষে ডিজিটাল প্রচারের ময়দানে বিরোধীরা অনেকটাই পিছিয়ে ছিল। এই সবগুলো কারণ একসাথে মিলেই এই ফলাফলটা তৈরি করেছে। একটা সময় ছিল যখন সিপিআইএমের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের তৃণমূল স্তরের ক্যাডার নেটওয়ার্ক।
পাহাড়ের মতো শক্ত সংগঠন। এই ক্যাডাররাই ছিলেন দলের চোখ, কান আর হাত। তারাই মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখতেন। এই নেটওয়ার্কটাই তাদের কয়েক দশক ধরে টিকিয়ে রেখেছিল। কিন্তু সেই পাহাড়ি সময়ের স্রোতে ক্ষয়ে গেল, কারণ নতুন রাজনৈতিক বাস্তবতায় তাদের ঐতিহ্যবাহী শক্তিটাই দুর্বলতায় পরিণত হল। আজকের যুদ্ধটা শুধু রাস্তায় বা মিছিলে হয় না, আসল যুদ্ধটা হয় মানুষের মোবাইলের স্ক্রিনে। পুরনো শক্তির সাথে নতুন কৌশলকে মেলাতে না পারলে কি হয়, বাধারঘাট তার সবচেয়ে বড় উদাহরণ। ভোটারদের মনে যে ক্ষোভ জমা হয়েছিল তার পেছনে খুব বাস্তব কিছু কারণ ছিল। ভেবে দেখুন, যখন প্রতিদিন বিদ্যুৎ আর জলের বিল বাড়তে থাকে, যখন দুর্নীতির কথা শোনা যায় বা রাজনৈতিক হিংসার ভয় থাকে, তখন মানুষের জীবন কতটা কঠিন হয়ে যায়। এই সমস্যাগুলোই পরিবর্তনের জন্য জমিন তৈরি করে দিয়েছিল। সমস্যাটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হল, এখান থেকে বেরোনোর রাস্তা কি? কোনো রাজনৈতিক দল কিভাবে আবার মানুষের আস্থা ফিরে পেতে পারে? এর জন্য প্রয়োজন একটা ঠান্ডা মাথার, তথ্যনির্ভর আর দীর্ঘমেয়াদী একটা ব্লুপ্রিন্ট। আসুন সেরকমই একটা সম্ভাব্য রূপরেখা দেখা যাক। এই প্রত্যাবর্তনের জন্য একটা চতুর্মুখ মতবাদ বা 4 পিলার্ড ডক্ট্রিন এর কথা ভাবা যেতে পারে। এর 4টে স্তম্ভ। প্রথম, অর্থনৈতিক ন্যায়বিচার, মানুষের পকেটের চাপ কমানো। দ্বিতীয়, সাংস্কৃতিক পরিচয়, অঞ্চলের ঐতিহ্য আর সবাইকে নিয়ে চলার মানসিকতাকে সম্মান জানানো। তৃতীয়, সুশাসন, মানে দক্ষ আর দুর্নীতিমুক্ত প্রশাসন। আর চতুর্থ, পুরনো সাংগঠনিক শক্তিকে নতুন ডিজিটাল ট্রেনিং দিয়ে আবার চাঙ্গা করে তোলা। এই 4টে স্তম্ভ মিললে তবেই একটা মজবুত প্রত্যাবর্তন সম্ভব। যে কোনো কৌশলকে বাস্তবে রূপ দিতে গেলে একটা নির্দিষ্ট টাইমলাইন লাগে। যেমন নির্বাচনের 90 দিন আগে থেকে শুরু হবে ডেটা অ্যানালিসিস আর সঠিক প্রার্থী খোঁজার কাজ। 60 দিন আগে প্রার্থী আর স্থানীয় ইশতেহার ঘোষণা। 45 দিন আগে থেকে মানুষের দরজায় কড়া নাড়া। 30 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়া আর র্যালির মাধ্যমে প্রচারের ঝড় তোলা। আর নির্বাচনের দিন পর্যন্ত সেই গতিটা ধরে রাখা। প্রত্যেকটা ধাপ গোছানো, লক্ষ্য একটাই, মানুষের আস্থা ফিরে পাওয়া। বাধারঘাটের এই কেস স্টাডিটা শুধু ত্রিপুরার একটা আসনের গল্প নয়, এর মধ্যে সারা দেশের সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য কিছু জরুরি শিক্ষা লুকিয়ে আছে। একজন নেতার প্রথম কাজ হল মানুষের সেবা করা, আর এই সেবার একটা বড় অংশ হল মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং মর্যাদাকে সম্মান করা। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্কের মতো আইনগুলো এই মূল্যবোধকে স্বীকৃতি দেয়, যা ছাড়া সুশাসন সম্ভব নয়। তাহলে বাধারঘাট থেকে আমরা কি শিখলাম? প্রথমত, জনসমর্থন এখন আর উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, এটা রোজ অর্জন করতে হয়। দ্বিতীয়ত, অনুমানের ওপর ভরসা না করে তৃণমূল স্তরের ডেটার ওপর ভিত্তি করে কৌশল বানাতে হয়। তৃতীয়ত, মানুষের পেটের সমস্যার সমাধান না করে তার বিশ্বাস জেতা যায় না। চতুর্থত, ডিজিটাল ময়দানের লড়াইটা মাঠের লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ। আর পঞ্চমত, সুশাসনের একটা স্পষ্ট রোডম্যাপ দেখাতে পারলে মানুষের দীর্ঘদিনের তাহলে শেষ প্রশ্নটা এটাই, কোনো রাজনৈতিক শক্তি কি সত্যি সত্যি পুরোপুরি শেষ হয়ে যায়, নাকি তারা শুধু সঠিক সময় আর সঠিক ব্লুপ্রিন্টের অপেক্ষায় থাকে মানুষের সাথে আবার সংযোগ স্থাপনের জন্য? ইতিহাস বলে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, জনগণের রায় এখানে শেষ কথা। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।